অন্ধকার জগতের এক সময়ের ত্রাস গাজী লিয়াকত, যিনি কালা লিয়াকত নামে বেশি পরিচিত ছিলেন। 90-এর দশকের মাঝামাঝি সময়ে সূত্রাপুর শ্যামবাজার থেকে বাবুবাজার পর্যন্ত এলাকায় তার ছিল একচ্ছত্র আধিপত্য। ব্যবসায়ী থেকে সাধারণ পথচারী সবাই তার নাম শুনলেই আতঙ্কে কেঁপে উঠতেন। চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস সবকিছু মিলিয়ে তিনি ছিলেন পুরান ঢাকার ভয়ঙ্কর এক চরিত্র। কিন্তু সেই ভয়ঙ্কর মানুষটির জীবনও হঠাৎ করেই থেমে যায় এক সকালে, প্রতিপক্ষের হাতে খুন হয়ে। জুরিয়াটুলি লেনে কালা লিয়াকতের বাসার সামনে খাটিয়ার উপর পড়েছিল নিথর দেহ। চারপাশে কিছু যুবক, চোখে মুখে উত্তেজনা, হাতে অস্ত্র। কেউ কথা বলছিল না, কেউ কিছু জানাতে চাইছিল না। সেই নীরবতা যেন আরো বেশি করে জানান দিচ্ছিল, এখানে শুধু একটি খুন হয়নি, এর পেছনে আছে ক্ষমতার সংঘর্ষ, প্রতিশোধ আর অদৃশ্য এক সন্ত্রাসী জাল। এই সময় এগিয়ে আসেন এক নারী, রোকেয়া বেগম, কালা লিয়াকতের স্ত্রী। তিনি জানান তার স্বামীকে কারা হত্যা করেছে তিনি তা জানেন। তার দাবি অনুযায়ী এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন সুন্দর বাবু নামের আরেক সন্ত্রাসী, যিনি ছিলেন কালা লিয়াকতের প্রতিপক্ষ। তিনি সুন্দর বাবু সহ 10 জনের নাম উল্লেখ করে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি তখনকার মতো সংবাদ মাধ্যমে আসে, আলোচনা হয়, তারপর ধীরে ধীরে হারিয়ে যায় সময়ের ভিড়ে। বছর কয়েক পর আবার সামনে আসে এই মামলার নাম। তদন্ত শেষ, অভিযোগপত্র জমা, বিচারও শেষ, সবকিছু সম্পন্ন। কিন্তু এখানেই গল্পটি নেয় এক অপ্রত্যাশিত মোড়। যাকে সুন্দরবাবু হিসাবে চিহ্নিত করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তিনি আদৌ সেই খুনি নন, এমন বিস্ফোরক তথ্য দেন স্বয়ং নিহতের স্ত্রী রোকেয়া বেগম। তিনি আদালতেও এই কথা বলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকেও জানিয়েছেন, এমনকি কয়েকটি পত্রিকায় বিষয়টি প্রকাশও হয়েছে। কিন্তু তবুও সেই বক্তব্য গুরুত্ব পায়নি। যার ওপর এই ভয়ঙ্কর অপরাধের দায় চাপানো হয় তার নাম শাহ আলম বাবু। তিনি ছিলেন একেবারেই সাধারণ মানুষ। রাজধানীর নয়াপল্টনে পরিবার নিয়ে বসবাস করতেন। ছোট্ট একটি ব্লক ও বাটিকের কারখানা ছিল তাদের। সেখানকার তৈরি কাপড় বিক্রি হতো নিউ মার্কেটে। সংসার চলছিল মোটামুটি স্বাভাবিকভাবে। হঠাৎ করেই একদিন তিনি জানতে পারেন তিনি একটি খুনের মামলার আসামি। এমন এক খুন যার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। ঘটনা শুরু হয় তাদের বাসায় ভাড়া থাকা এক মুহুরীর মাধ্যমে, যিনি প্রথম বিষয়টি জানান। এরপর মামলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা, কাগজপত্র সংগ্রহ, সবকিছু করতে করতে একসময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে শাহ আলমকে আদালতে আত্মসমর্পণ করতে হয়। অভিযোগ রয়েছে আত্মসমর্পণের সময় তাকে শাহ আলম বাবু নামের সঙ্গে সুন্দর বাবু নাম যুক্ত করতে চাপ দেওয়া হয়। তিনি এতে রাজি না হলেও শেষ পর্যন্ত সেই নামেই হাজির হতে বাধ্য হন। আদালতে দাঁড়িয়ে তিনি বারবার বলেছেন তিনি প্রকৃত সুন্দর বাবু নন। মামলার বাদী রোকেয়া বেগম নিজেও আদালতে উপস্থিত হয়ে একই কথা বলেছেন। সাক্ষীরাও তাকে শনাক্ত করতে পারেননি। তবুও সমস্ত যুক্তি প্রমাণ উপেক্ষা করে 2004 সালের 18 আগস্ট তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এক নিরপরাধ মানুষ পরিণত হন ফাঁসির আসামিতে। এরপর শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, কন্ডেম সেলে কাটানো দিনগুলো। প্রতিটি রাত তার কাছে ছিল আতঙ্কের, অনিশ্চয়তার। তিনি জানতেন না কোন রাত হয়তো শেষ রাত হয়ে আসবে। তিনি পরে বলেন, রাত নামলেই মনে হতো এই বুঝি তাকে ডেকে নিয়ে যাওয়া হবে ফাঁসির মঞ্চে। ভয়ে তিনি চোখ বন্ধ করতে পারতেন না, ঘুম আসতো না। প্রায় 2 বছর তিনি কাটিয়েছেন এমন এক অন্ধকারে, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যু ভয়ের সঙ্গে লড়াই। এই সময়টাতে শাহ আলমের পরিবারের অবস্থা হলো আরো করুণ। তার স্ত্রী জমিলা খাতুন এক অসম লড়াই শুরু করেন। স্বামীকে বাঁচানোর জন্য তিনি দৌড়াতে থাকেন এক আদালত থেকে আরেক আদালতে, এক অফিস থেকে অন্য অফিসে। এই লড়াইয়ে তাকে দিতে হয় চরম মূল্য। তাদের কারখানা বিক্রি হয়ে যায়, গ্রামের জমি জমা, গয়না, আসবাবপত্র, এমনকি ঘরের টিভি, ফ্রিজও বিক্রি করতে হয়। সংসার ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়ে। তাদের সন্তানদের জীবনও থমকে যায়। মেজ ছেলে
যে বিকেএসপিতে পড়তো তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। বড় মেয়ের বিয়ের চিন্তা থেমে যায়। ছোট ছেলে বাবার অভাবে মানসিকভাবে ভেঙে পড়ে। খাওয়া বন্ধ করে দেয় কয়েকদিন, কিন্তু শেষ পর্যন্ত ক্ষুধার কাছে হার মানে সে। তবুও জমিলা থামেননি। তার বিশ্বাস ছিল সত্য একদিন সামনে আসবেই। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, বিষয়টি আলোচনায় আসে, মানবাধিকার সংস্থাগুলো এগিয়ে আসে। অবশেষে মামলাটি হাইকোর্টে ওঠে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2006 সালে 15 সেপ্টেম্বর হাইকোর্ট শাহ আলম বাবুকে বেকসুর খালাস দেন। কারাগার থেকে বেরিয়ে আসার পর তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি বেঁচে আছেন। দীর্ঘ 2 বছর অন্ধকারে থাকার পর স্বাভাবিক আলোতেও তার চোখ অভ্যস্ত হতে পারছিল না। মুক্তির পরদিন তার বাসায় গেলে দেখা যায় এক আবেগ ঘন দৃশ্য। আশপাশের মানুষ ভিড় করেছে, পরিবারে ফিরে এসেছে, আনন্দের আবহ। কিন্তু সেই আনন্দের মাঝেও ছিল গভীর বেদনার ছাপ। তার মেয়ে আফসানা একজন সাংবাদিককে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সেই কান্না ছড়িয়ে পড়ে পুরো পরিবারে, এমনকি আশেপাশের মানুষের মাঝেও। এই গল্পে শেষ পর্যন্ত ন্যায় বিচার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়, কিন্তু থেকে যায় বড় একটি প্রশ্ন। আসল খুনি সুন্দরবাবু তখনও ধরা পড়েননি, আর যে নিরপরাধ মানুষটি 2 বছর মৃত্যু ভয়ে কাটালেন, সেই সময় সেই যন্ত্রণা তার কি কোনো প্রতিকার আছে? এই কাহিনী শুধু একটি খুনের নয়, শুধু একজন সন্ত্রাসীর পতনের নয়, এটি একটি বিচার ব্যবস্থার ত্রুটি, একটি পরিবারের অসীম কষ্ট, এক নারীর অবিচল লড়াই এবং এক নিরপরাধ মানুষের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বাস্তব, নির্মম এবং হৃদয় বিদারক গল্প। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।